আসসালামু আলাইকুম সবাইকে। এস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আরও একটি আইকিউ কুইজের নতুন পর্ব নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে BARBTI বর্ণগুলোকে রিঅ্যারেঞ্জ করলে কিসের নাম পাওয়া যাবে? 1. প্রাণীর নাম, শহরের নাম, সাগরের নাম বা দেশের নাম। 2 নাম্বার, নিচের কোন জন্তু ভিন্ন প্রকৃতির? 3 নাম্বার, প্রশ্নবোধক স্থানে কি বসবে? অর্থাৎ এখানে 3টা বৃত্ত দেওয়া হয়েছে আর প্রতিটা বৃত্তকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমাদের একটা প্যাটার্ন বের করে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা নির্ণয় করতে হবে। দেখো 4 নাম্বার, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে একটি ছক দেওয়া আছে, এই ছক থেকে এই প্রশ্নবোধক স্থানে সংখ্যাটা নির্ণয় করতে হবে। 5 নাম্বার, নিচের 2টি প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা বের করতে হবে। তোমাদের সুবিধার জন্য বলে দেই, এই 2 জায়গায় একটি সাধারণ সংখ্যা বসবে, অর্থাৎ এখানে যেটা বসবে এখানেও সেইটাই বসবে, অর্থাৎ একই সংখ্যা বসবে। তো এখন তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করো, এরপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নিও। তো দেখো, এই সংখ্যা বা বর্ণগুলোকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমি কি পাই? এগুলোকে রিঅ্যারেঞ্জ করলে আমরা পাই একটি প্রাণীর নাম। সেটা কি? দেখো, এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে হয় র্যাবিট, অর্থাৎ খরগোশ, যেটা একটা প্রাণীর নাম। তো আমাদের উত্তর সি, প্রাণী। অন্য কালার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, নিচের কোন জন্তু ভিন্ন প্রকৃতির? দেখো, শিয়াল আর জেব্রা এই দুইটাই কিন্তু বনে থাকে সাধারণত, আর গরু আর ঘোড়া গৃহপালিত পশু। এখানে কিন্তু সাধারণ কোনো বা অথবা ইউনিক কোনো বৈশিষ্ট্য পাইনি। আবার দেখো, শিয়াল, জেব্রা, গরু, ঘোড়াই সবগুলারই কিন্তু একটা মাথা, দুটা চোখ, 2টা কান, একটা লেজ এবং 4টা পা আছে। আবার দেখো, শিয়ালের কালার একরকম, জেব্রার গায়ের কালার একরকম, গরু আর ঘোড়ার গায়ের কালার একরকম। তবে গরু আর ঘোড়ার কিছু কিছু রং সাধারণ পাওয়া যায়, তবে কোনোটাই কিন্তু একবারই ইউনিক না। একটা ফেলে আরেকটাকে নির্বাচন করা যাচ্ছে না। তবে দেখো, ঘোড়ার একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা ঘোড়া হচ্ছে দাঁড়িয়ে ঘুমায়। এজন্য আমাদের উত্তর হবে ঘোড়া, কারণ এটা ভিন্ন প্রকৃতির, এটা সবার মতো শুয়ে শুয়ে ঘুমায় না, এটা দাঁড়িয়ে ঘুমায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, এখানে দেখো 10, 10-এর পরে আবার অর্ধেক হয়ে গেল 5, 5-এর পরে আবার 3 গুণ হয়ে গেল 15। আমি দেখো প্রথম সারিরগুলো একসাথে চিন্তা করতে হবে, আবার এখানে 40, এখানে 20, আবার এখানে প্রশ্নবোধক, এভাবে চিন্তা করতে হবে। এটার সাথে এটা চিন্তা করলে হবে না। তো দেখো, এটাকে যদি আমি হিসাব করি যে 5 গুণ 1 অর্থাৎ 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15। আবার এখানে দেখো 20 দুগুণে 40, 20 1 20, আর এখানে হিসাবে 3 হওয়ার কথা, কারণ দেখো এখানে 22, মানে 11 দুগুণে 22, 11 1 11 এবং 3 11 33। সো এখানে 3 গুণ হচ্ছে, তাহলে এখানে 60 হওয়ার কথা। তো দেখো, প্রথম বৃত্তে আমাদের 5 × 2 আছে 10, 11 × 2 আছে 22 এবং 20 × 2 আছে 40। তো দ্বিতীয় বৃত্তে দেখো সবগুলোর সাথে সাধারণভাবে 5 20 এগুলোর সাথে 1 গুণ হচ্ছে, আর তৃতীয় বৃত্তে সাধারণভাবে সেটা কি হবে, 3 গুণ করে হচ্ছে। সুতরাং 20-এর সাথে 3 গুণ হবে, হয়ে যাবে আমাদের 60। তাহলে উত্তর হবে 60। উত্তর 60, হ্যাঁ। আচ্ছা, এটা না, হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর প্রশ্নতে দেখো, আমরা যদি প্রথমে এই সবগুলোকে যোগ করি তবে একটা সাধারণ সংখ্যা পাই না, কোনো প্যাটার্ন পাই না, তাহলে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। এখন আমরা দেখি 8 আর 5 যদি বিয়োগ করি তাহলে হয় 3। দেখো, বোঝার জন্য দেখো, ধরলাম 8 - 5 করব। 8 - 5 করলে কি হবে? ধরো একটু
অন্য কালার করে দিই বোঝার সুবিধার জন্য। দাঁড়াও, হ্যাঁ ধরো 8 মাইনাস 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি, তাই না? এখন দেখো 3কে আবার আমরা কি লিখতে পারি? 2 যোগ 1 আকারে লেখা যায়, 2 যোগ 1 আকারে লেখা যায় 3কে। এখন দেখো সেভাবেই আমরা কি লিখেছি? 2 যোগ 1, 2 যোগ 1টাকে আমরা 21 লিখেছি। প্রথমের 2 আর শেষের 1, এটাকে আমরা 21 লিখেছি। ভালো করে বুঝো। আবার দেখো 35 আর 32কেও বিয়োগ করলে কি হয়? 3 হয়। সেটাকে আমরা 1 যোগ 2 আকারে 12 লিখেছি। অর্থাৎ দেখো 8 মাইনাস 5, এটা 3 হয়। 3কে আমরা ভেঙে 2 যোগ 1 আকারে লিখতে পারি, আর 2 যোগ 1 থেকে আমরা 21 লিখেছি। আবার দেখো 35 মাইনাস 32 ইজ ইকাল টু 3, 1 প্লাস 2 আকারে লিখতে পারি। কেন? কারণ এখানে 12 আছে, এই জন্য 1 প্লাস 2 আকারে লিখেছি, সেখান থেকে আমরা 12 পাই। আবার দেখো 32 মাইনাস 28 ইজ ইকাল টু 4, এখানে আমাদের 31 ছিল, সুতরাং আমরা 3 যোগ 1 আকারে ভেঙেছি। সুতরাং আমাদের এখানে চেয়েছে যে এখানে 31 ছিল, এখানে 28, অর্থাৎ আমাকে এই মাঝখানের সংখ্যাটা চেয়েছে। তো এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করব হচ্ছে গিয়ে পূর্বেরগুলো যেভাবে বের করেছিলাম। দেখো আমাদের 28 আছে, অর্থাৎ এটাকে আমরা 2 যোগ 8 আকারে লিখতে পারি, ইকুয়াল টু 10। অর্থাৎ 10 কি? 10 হচ্ছে আমাদের পার্থক্য, 10 হচ্ছে দুইটা সংখ্যার পার্থক্য। তাই আমাদের অপশন থেকে এমন একটা অপশন চুজ করতে হবে যেটার পার্থক্য 10, অর্থাৎ এখানে 4 রয়েছে, আমার 14 হলে আমার উত্তর হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে তো 14 নাই, তাহলে কি করতে হবে? দেখো -6 আমাদের উত্তর হবে। কেন -6 উত্তর সেটা আমি বলে দিচ্ছি। দেখো দেখো আমাদের পার্থক্য 10 হতে হবে, তো -6 এর সাথে 4 এর পার্থক্য 10ই হয়, সুতরাং আমাদের উত্তর -6। এখন দেখো 5 নম্বরে বলা হয়েছিল এই যে নিচের দুইটি প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো দেখো এটা একটা অনুপাত, এটাকে আমরা ভাগ আকারে লিখেছি, অর্থাৎ এটাকে অনুপাত আকারেও লেখা যায়। তো দেখো এখানে অনুপাত কি হয়েছে? সমান হয়েছে, দুইটার অনুপাত সমান। তো দুইটার অনুপাত কখন সমান হয়? যখন গুণোত্তর ধারা হয়। দেখো ধরি এটি একটি গুণোত্তর ধারা। কেন ধরবো? কেননা এদের অনুপাত দ্বয় সমান, অনুপাত সমান হলে গুণোত্তর ধারা হয়। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে একটি সমীকরণ, সেটি হচ্ছে গিয়ে a/b = b/c, এটা একটা গুণোত্তর ধারার সমীকরণ। এটিকে আমরা বজ্র গুণন অর্থাৎ আড়াআড়ি গুণ করে কি লিখতে পারি? b × b = b², আর এখান দিয়ে ac, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন দেখো ধরি b = question mark, a = 7, c = 343, অর্থাৎ এটা আমরা কিভাবে লিখলাম? এটা উপরের যে সমীকরণ, 7কে a ধরেছি আর 343কে c ধরেছি। তো দেখো আমরা মান বসিয়ে দিব, 1 নং সমীকরণে মান বসিয়ে। 1 নং কোনটা? এই যে এটা। মান বসিয়ে পাই b² = 2401, এটাকে স্কয়ার উঠানোর জন্য আমরা কি করব? রুট দিব। রুট ওভার করে হয় আমাদের b = 49, সুতরাং আমাদের উত্তর হবে 49। তো আশা করি বুঝতে পেরেছ। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।